Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা এসএসসি গ্রুপ সির ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের 9th মক টেস্ট নিয়ে এসেছি। যে মক টেস্টে 20টা কোয়েশ্চেন্স রাখা হয়েছে। তোমরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো কোয়েশ্চেনের সংখ্যা বাড়ানোর জন্য যাতে তোমাদের প্র্যাকটিসটা আরো বেশি করে করতে পারো। তাই তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য মক টেস্টে 20টা করে কোয়েশ্চেন্স রাখা হচ্ছে। আশা করছি তোমরা মক টেস্টটা সিরিয়াসলি বাড়িতে প্র্যাকটিস করছো এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 20 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো। এছাড়াও সামনে তোমাদের অন্যান্য যে পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপের মেন্স পরীক্ষা, ডব্লিউবিপি এসআই মেন্স পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের বিভিন্ন ক্লাসেস মক টেস্ট নিয়ে আসা হচ্ছে। সেগুলো সবই তোমরা ফলো করো, প্র্যাকটিস করো। আই এম শিওর তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকে 9 নাম্বার মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, একটা ইডিয়াম দেওয়া আছে, তোমাকে বলতে হবে তার সঠিক উত্তর কোনটা। অন ক্লাউড 9, being very delighted, flying in the sky, being angry with someone, being very high. অন ক্লাউড 9 তার মানে হচ্ছে যখন কেউ প্রচন্ডভাবে খুশি থাকে, প্রচন্ডভাবে আনন্দিত থাকে, তখন কিন্তু তার মনে হয় সে মেঘের মধ্যে দিয়ে উড়ছে। তাহলে অন ক্লাউড 9 কথাটা অর্থ হচ্ছে বিং ভেরি ডিলাইটেড, প্রচন্ডভাবেই আনন্দিত হওয়া, প্রচন্ডভাবেই খুশি হওয়া। তাই অপশন 1 হবে রাইট আনসার, বিং ভেরি ডিলাইটেড। অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 2, select the option that can substitute বা replace the bracketed word correctly and complete the sentence. ব্র্যাকেটে যে শব্দটা আছে সেই শব্দটাকে তোমায় কি করতে বলা হয়েছে, রিপ্লেস করতে বা সাবস্টিটিউট করতে। হি সিক ফর দি ওয়ালেট ইন হিজ পকেট, সে তার পকেটের মধ্যে ওয়ালেট বা তার যে পার্স রয়েছে, পয়সা রাখার যে ব্যাগ, সেটা সিক মানে খোঁজে। দেখো যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হি এর পরে আমরা ভার্বের সাথে এস যোগ করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে এস যোগ হওয়া উচিত ছিল, সিক্স হওয়া উচিত ছিল, সেটা দেওয়া নেই। এবারে দেখো অপশনে বলছে যদি এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হি এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলে হি এর পরে হি ইজ সিকিং, সে খুঁজছিল হওয়া উচিত, হি এর পরে ইজ হওয়া উচিত, কিন্তু এখানে আর আছে, তাহলে এই অপশনটা সঠিক হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না। সিকিং এটাও হবে না, হ্যাড সিকিং এটাও কোনো টেন্স হচ্ছে না, তাই একমাত্র অপশন 2 রইল সট। সট হচ্ছে V2 অর্থাৎ পাস্ট টেন্স। সিকের পাস্ট টেন্স হচ্ছে সট, তাহলে হি সট ফর দ্য ওয়ালেট ইন হিজ পকেট, সে পকেটের মধ্যে তার ওয়ালেটটা খুঁজে ছিল, এটা কিন্তু পাস্ট টেন্স হচ্ছে। সিকের পাস্ট টেন্স সট, সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 3, parts of a sentence are given below in jumbled word order. Arrange the parts in the correct order to form a meaningful sentence. একটা সেন্টেন্সের চারটে পার্ট উল্টো পাল্টা ভাবে রয়েছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স পরিণত করতে হবে। এতে বলছে সো আই এম নট ভেরি শিওর, সুতরাং আমি খুব একটা শিওর নই। আই হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে। অফ মাইসেলফ রিচিং হোম সেফলি, আমি নিজে যে ঠিকঠাক বাড়িতে পৌঁছবো। বাট নো রিয়েল ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কিন্তু কোনো রিয়েল ড্রাইভিং এক্সপিরিয়েন্স নেই। দেখো এখানে আমরা জানি যখন তুমি সেন্টেন্স তৈরি করছো তাহলে প্রথমেই সাবজেক্ট ভার্ব এগুলো লিখতে হয়। একমাত্র অপশন বি তে দেখো রয়েছে আই হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, সাবজেক্ট ভার্ব দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স, তাহলে আমরা প্রথমে বি দিয়ে শুরু করব। যখনই বি দিয়ে শুরু করলাম তখন কিন্তু দেখো অপশন 3 যেটা রয়েছে সেটা বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আই হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, বাট নো রিয়েল ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কিন্তু কোনো আসলে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স নেই, বাস্তবে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স নেই, তাহলে এটা কিন্তু বি এর পরে ডি বসছে। যখনই বি এর পরে ডি বসছে অপশন 2 সেটাও বাদ হয়ে গেল, অপশন 1 এ বি এর পরে ডি আছে, অপশন 4 এ বি এর পরে ডি আছে, তাহলে অপশন 1 এবং 4 এর মধ্যে যে কোনো একটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে বলা হচ্ছে আই হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স বাট নো রিয়েল এক্সপিরিয়েন্স। এতে বলছে সো আই এম নট ভেরি শিওর,
আর এখানে সি আছে অফ মাই সেলফ রিচিং। এখন অফ মাই সেলফ রিচিং এটা একটা ফ্রেজ, এটা নিশ্চয়ই একটা সেন্টেন্সে তার পরে বসছে, এরকম ভাবে তো হঠাৎ করে একটা ফ্রেজ লিখতে পারো না। তাই জন্য কিন্তু এখানে আমরা বি তারপরে ডি তারপরে এ কে বসাবো। সো সুতরাং আই এম নট ভেরি শিওর, আমি শিওর নই। কিসের জন্য শিওর নই? শিওর অফ, শিওরের পরে অফ প্রেপোজিশন বসে, শিওর অফ মাই সেলফ, তাই তারপরে সি বসছে। তাহলে এ শিওর, তারপরে আমরা প্রেপোজিশন অফ বসাবো, তাই এর পরে সি ডেফিনেটলি বসবে। তাই জন্য সঠিক উত্তর হবে অপশন 1 BDAC, অর্থাৎ আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স বাট নো রিয়েল ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সো আই এম নট ভেরি শিওর অফ মাই সেলফ রিচিং হোম সেফলি। কোয়েশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে প্যাসিভ ভয়েসে তোমাকে আনসার করতে হবে। ক্যান ইউ কম্পোজ অ্যান ইন্সপায়ারিং পোয়েম? তুমি কি একটা ইন্সপায়ারিং পোয়েম কম্পোজ করতে পারবে, মানে লিখতে পারবে? দেখো এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে এবং সেটা ক্যান মোডাল ভার্ব দিয়ে। কোয়েশ্চেনটাকে যদি আমরা সঠিকভাবে সাজিয়ে নিই অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হচ্ছে? ইউ ক্যান কম্পোজ, ইউ ক্যান কম্পোজ অ্যান ইন্সপায়ারিং পোয়েম, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট ইউ, ক্যান কম্পোজটা ভার্ব পার্ট এবং অ্যান ইন্সপায়ারিং পোয়েমটা অবজেক্ট হচ্ছে। তাহলে অ্যান ইন্সপায়ারিং পোয়েম দিয়ে তোমাকে শুরু করতে হবে, অ্যান ইন্সপায়ারিং পোয়েম। তারপরে মোডাল যেটা আছে সেই মোডালটা থাকবে, তার সাথে সাথে বি বসাতে হবে, ক্যান বি, এবং কম্পোজের থার্ড ফর্ম বসবে কম্পোজড, ক্যান বি কম্পোজড বাই ইউ। ওকে, আচ্ছা এখানে দেখো তোমাদের যে অপশনস রয়েছে, অপশন 1-এ বলছে ক্যান অ্যান ইন্সপায়ারিং পোয়েম বি, এখানে কিন্তু বিটা নেই। যখন আমরা প্রশ্ন করছি তখন ক্যানটা সামনে আসবে, কিন্তু বি রয়েছে, তারপরে ভি3 রয়েছে, এখানে বিটা কিন্তু নেই, তাহলে অপশন 1টা ভুল হচ্ছে। আর বাই ইউটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, এটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন 2তে বলছে ক্যান অ্যান ইন্সপায়ারিং পোয়েম বি কম্পোজড, এখানে বাই ইউটা বাদ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, বাই ইউটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো, এটা সঠিক হচ্ছে না। অপশন 3তে বলছে অ্যান ইন্সপায়ারিং পোয়েম ক্যান বি কম্পোজড, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হয়েছে, প্রশ্ন কিন্তু করা হয়নি। প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্বটা সামনে আসতো, ক্যানটা সামনে আসতো, ঠিক আছে, সেটা কিন্তু করা হয়নি, তাই অপশন 3টাও ভুল হলো। অপশন 4 হবে রাইট আনসার। প্রথমে হেল্পিং ভার্ব বসলো ক্যান, তারপরে অ্যান ইন্সপায়ারিং পোয়েম বসলো, তারপরে বি হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম কম্পোজড বসলো, তারপরে বাই ইউ হলো। সো অপশন 4 হবে রাইট আনসার, ক্যান অ্যান ইন্সপায়ারিং পোয়েম বি কম্পোজড বাই ইউ। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে যে আন্ডারলাইন করা অংশটা রয়েছে সেটাকে সাবস্টিটিউট করতে বলা হয়েছে অপশনস থেকে। রোহান এক্সারসাইজড অ্যান্ড এট আ লট, রোহান এক্সারসাইজ করেছে, শরীরচর্চা করেছে এবং অনেক খেয়েছিল। লেস্ট হি শুড নট বি উইক, যাতে সে দুর্বল না হয়ে পড়ে। এখানে লেস্ট দিয়ে যখন তুমি সেন্টেন্সটা লিখছো, লেস্ট মানে পাছে, পাছে সে দুর্বল না হয়ে পড়ে। লেস্ট দিয়ে যখন সেন্টেন্স লেখা হয় তখন দুটো মিস্টেক হয়, একটা হচ্ছে শুড থাকে, লেস্ট মানেই সেখানে শুড বসবে, কো রিলেটিভ কনজাংশন, লেস্ট বসলে তারপরে শুড বসানো হবে। কিন্তু এই লেস্ট শব্দটাই একটা নেগেটিভ ওয়ার্ড, লেস্ট শব্দটাই একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তার সঙ্গে নট বসানোর দরকার নেই, কারণ লেস্ট নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তার সাথে নট বসানোর দরকার নেই। তাহলে লেস্ট হি শুড বি উইক এটা হবে সঠিক উত্তর, লেস্ট হি শুড বি উইক এটা হবে সঠিক উত্তর। সুতরাং সঠিক উত্তর হবে অপশন 1। এখানে লেস্টের পরে এখানে উড হবে না এবং প্রত্যেকটা নট আছে, নটও বসবে না, তাই অপশন 1 হবে রাইট আনসার, লেস্ট হি শুড বি উইক। কোয়েশ্চেন নাম্বার 6, এখানে সেন্টেন্সটা 4টে ভাগে ভাগ করা হয়েছে, কোন পার্টে ভুল আছে বলতে হবে, যদি ভুল না থাকে তাহলে আমরা নো এরর অপশন চুজ করব। বলছে পিপল অ্যাডমায়ার্ড হিম, লোকজন তাকে শ্রদ্ধা করত, ফর কারণ হি লিভড বাই দি সেম প্রিন্সিপালস দ্যাট হি প্রিচড, অর্থাৎ তিনি যে প্রিন্সিপালস বা যে নীতি বা আদর্শ লোককে শিক্ষা দিতেন, প্রিচ করতেন, লোককে শিক্ষা দিতেন, সেটা তিনি নিজেও নিজের জীবনে পালন করতেন। অর্থাৎ আপনি আচরি ধর্ম পরের শিখাও, তুমি যেমনটা করো, তুমি যে নীতিটা মেনে চলো সেটাই কিন্তু অন্যকে শেখাও। তুমি যেটা মানছো না বা যেটা তুমি মেনে চলো না বা ফলো করো না, সেটা তো অন্যকে শেখানোর কোনো মানে হয় না। তাহলে এখানে কিন্তু দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি ভুল, সেটা হচ্ছে প্রিন্সিপাল যে বানানটা আছে,
এখানে যে প্রিন্সিপাল বানানটা আছে এটা হচ্ছে যে প্রধান বা হেড। এখানে কিন্তু আসলে নীতির কথা বলা হচ্ছে, আদর্শের কথা বলা হচ্ছে। সেখানে প্রিন্সিপালস বানানটা PRINCIPLES, PLES। আর PAL মানে হচ্ছে প্রধান বা হেড, প্রিন্সিপাল। এটা নয়, এটা হচ্ছে প্রিন্সিপালস, PRINCIPLES হবে, এটা হবে সঠিক বানান। এখানে কিন্তু এরারে ভুল আছে, তাই সঠিক উত্তর হবে অপশন 1, কারণ এখানে প্রিন্সিপাল, এটা হোমোনিমস আছে, প্রিন্সিপালের বানানটা আলাদা হবে, উচ্চারণটা যদিও এক হচ্ছে অনেকটা, কিন্তু বানানটা আলাদা হবে, তাই অপশন 1 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড টেন্ডেন্সি। টেন্ডেন্সি এই কথাটার সিনোনিম তোমাকে লিখতে হবে। দেখো, টেন্ডেন্সি মানে কোন একটা প্রবণতাকে বোঝায়, টেন্ডেন্সি মানে কোন একটা প্রবণতাকে বোঝায়, ঠিক আছে? সুতরাং এক্ষেত্রে দেখো অপশনস আছে ডিসটেস্ট, প্রোননেস, ডিকয়, অ্যাভারশন, ঠিক আছে? ডিকয়, অ্যাভারশন। দেখো, যখন তুমি ডিকয় বলছো, ডিকয়, ডিকয় এটার মানে হচ্ছে, যদি এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডিকয় তার মানে হচ্ছে যখন তুমি কাউকে লিওর করছো বা কাউকে তুমি আকর্ষণ করছো, কাউকে তুমি এন্টাইস করছো একটা ফাঁদে ফেলার জন্য। অনেক সময় আমরা মানুষকে, অনেক সময় ফাঁদে ফেলা হয়, ট্র্যাপ করা হয়, বা কোনো অ্যানিমালকে ট্র্যাপ করা হয়, ফাঁদে ফেলা হয়, তখন তাকে ডিকয় বলা হয়। এটা যখন ভার্ব হচ্ছে, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু সঠিক হবে না। অ্যাভারশন এটার মিনিং হচ্ছে যখন তোমার কারোর প্রতি একটা ডিসলাইক রয়েছে, একটা অপছন্দ রয়েছে, কাউকে তোমার পছন্দ না, খুব স্ট্রং একটা ডিসলাইক রয়েছে, তখন তাকে অ্যাভারশন বলে। এটা সঠিক উত্তর হবে না। ডিসটেস্ট মানে একটা বিস্বাদ, পছন্দ না হওয়া। সঠিক উত্তর হবে অপশন 2, প্রোননেস। প্রোননেস কথার অর্থ হচ্ছে ঝুঁকি বা একটা টেন্ডেন্সি বা কারোর দিকে ঝোঁক। প্রোননেস মানে ঝোঁক, ঠিক আছে? তোমার কোনো কিছু ভালো লাগে বা তোমার ইন্টারেস্টটা সেই দিকে, তখন তাকে প্রোননেস বলা হচ্ছে। তোমার টেন্ডেন্সিকে বোঝানো হচ্ছে, তোমার যে ঝোঁক সেটাকে বোঝানো হচ্ছে। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার, প্রোননেস। কোয়েশ্চন নাম্বার 8, এখানে একটা শব্দ দেওয়া আছে আন্ডারলাইন করা, সেটাকে বলা হয়েছে সাবস্টিটিউট করতে, অর্থাৎ এখানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে। Bankrupts are those who are incapable to pay their debts. Bankrupts বা যারা বলতে পারো দেউলিয়া হয়ে যায়, ঠিক আছে? তাদের কাদেরকে দেউলিয়া বলে? যারা ব্যাংকের যে ডেটস রয়েছে বা লোন রয়েছে, ধার রয়েছে, সেটাকে শোধ করতে পারে না, ইনকেপেবল, শোধ করতে অসমর্থ। এই ইনকেপেবল শব্দটা সিনোনিম লিখতে হবে, কেপেবল, ইনকম্পিটেন্ট, পাওয়ারফুল, মিগার। মিগার মানে খুব কম বা স্ক্যান্টি মানে খুব অল্প পরিমাণে, এটা সঠিক উত্তর হবে না। পাওয়ারফুল মানে খুব শক্তিশালী, এটাও সঠিক উত্তর হবে না। কেপেবল মানে সমর্থ, এটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, ইনকেপেবল, কেপেবল। এখানে সিনোনিম লিখতে দেওয়া হয়েছে, অ্যান্টোনিম কিন্তু বলা হয়নি, তাই অপশন 1টাও ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন 2, ইনকম্পিটেন্ট। ইনকম্পিটেন্ট মানে হচ্ছে অক্ষম, তাহলে ইনকেপেবল মানে হচ্ছে অক্ষম, আর ইনকম্পিটেন্ট মানে হচ্ছে অক্ষম। সো অপশন 2 হবে রাইট আনসার। ইনকম্পিটেন্ট আর ইনকেপেবল এরা একে অপরের সিনোনিম। কোয়েশ্চেন নাম্বার 9, এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে, বলতে হবে ওয়ান ওয়ার্ড কোনটা। মোস্ট অফ দি রিভার্স ড্রাই আপ ডিউরিং দি সামার সিজন। বলছে বেশিরভাগ নদী গরমের সময় শুকিয়ে যায়, বাট দি গঙ্গা ইজ ফুল অফ ওয়াটার রাউন্ড দ্য ইয়ার। কিন্তু গঙ্গাই একমাত্র নদী যেখানে সারা বছর জল থাকে। কারণ বিকজ ইট ইজ ড্যাশ, এটাকে কি বলা হয়? যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলা হয়? এখানে অপশনস বলছে বাইএনিয়াল, অ্যানুয়াল, পেরেনিয়াল, বাই অ্যানুয়াল। দেখো, বাইএনিয়াল যে কথাটা আছে এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে প্রত্যেক 2 বছরে একবার করে আসে। বাইএনিয়াল শব্দটার মিনিং হচ্ছে প্রত্যেক 2 বছরে একবার করে আসে। এটা সঠিক উত্তর নয়, মানে দ্বিবর্ষজীবী, ঠিক আছে? অ্যানুয়াল মানে প্রত্যেক বছর, বার্ষিক, সঠিক হবে না। বাই অ্যানুয়াল মানে বছরে 2বার করে, বছরে 2বার করে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, পেরেনিয়াল। পেরেনিয়াল মানে হচ্ছে বহু বর্ষ ধরে বা বলতে পারো সারা বছর ধরে।
পেরেনিয়াল মানে হচ্ছে সারা বছর ধরে, বা বলতে পারো যে কখনোই সেটা নষ্ট হয় না বা শেষ হয়ে যায় না। এই যে জলে প্রবাহটা সারা বছর সারা জীবন সেখানে থাকে। সো পেরেনিয়াল মানে হচ্ছে বহু বর্ষজীবী বা এভার লাস্টিং, দীর্ঘজীবী, যেটা কখনোই নষ্ট হয় না, শেষ হয় না, এভার লাস্টিং। সো অপশন 3 ইজ দি রাইট আনসার। Question number 10. We were on the way to the party. Suddenly there will a heavy downpour. এখানে চারটে পার্টে ভাগ করা আছে, কোন পার্টে ভুল আছে সেটা তোমাকে বলতে হবে। We were on the way, আমরা রাস্তাতেই ছিলাম, টু দি পার্টি, পার্টিতে যাওয়ার জন্য। আবার ওয়েতেই ছিলাম, রাস্তাতেই ছিলাম, পার্টি যাচ্ছিলাম। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার উইল আ হেভি ডাউনপোর, হঠাৎ করে সেখানে একটা ভারী বর্ষণ হলো। দেখো, উইল মানে কিন্তু বলতে পারো যে এটা আমরা ফিউচারে বলছি, তাহলে এটা, এবং যেহেতু মোডাল ভার্ব, এটা হেল্পিং ভার্ব হিসেবে বসছে, তারপর একটা মেইন ভার্ব উচিত ছিল, সেটা নেই, তো এখানে উইল বসবে না। আমরা যেহেতু দেয়ার উই ওয়্যার মানে পাস্ট টেন্সে বলছি, তাই দেয়ার ওয়াজ এ হেভি ডাউনপোর, খুব মানে ভারী বর্ষণ হলো, দেয়ার ওয়াজ এ হেভি ডাউনপোর, এরকমটা করলে সঠিক হবে। তাহলে এখানে ভুল হচ্ছে, উইল এই ভার্বটা ভুলভাবে দেওয়া আছে, এখানে ওয়াজ করতে হবে, দেয়ার ওয়াজ আ হেভি ডাউনপোর। সো অপশন 2 ইজ দি রাইট আনসার। We were on the way to the party. Suddenly there was a heavy downpour. Question number 11. Antonym of the given word dogmatic. Antonym of the given word, তোমাকে বিপরীত শব্দ লিখে বলা হয়েছে ডগম্যাটিক শব্দটার। দেখো, ডগম্যাটিক শব্দটার অর্থ হচ্ছে যখন কোনো মানুষ কি করে, কোনো একটা পার্টিকুলার কনসেপ্টকে, পার্টিকুলার ওপিনিয়নকেই সেটা সত্যি বলে মনে করে। ঠিক আছে, মানে তাকে তুমি আর কখনোই বোঝাতে পারবে না যে সে যেটা মনে করে সেটা ভুল হলেও হতে পারে, তাকে কিন্তু তুমি সেটা মনে করাতে পারবে না। তো ডগম্যাটিক মানে হচ্ছে খুব ওপিনিয়নেটেড, ওপিনিয়নেটেড কোন একটা পার্সন, যার নিজস্ব একটা মতবাদ আছে এবং সেটা সে কখনোই চেঞ্জ করবে না। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো প্রচন্ড রিজিড, খুব দৃঢ়, বা বলতে পারো যে ইনফ্লেক্সিবল, কখনোই কিন্তু সেটা নিজের মতাদর্শকে সে ছাড়বে না। অপশন 1 বলছে কনজারভেটিভ, লিবারেল, ডিপ্লোম্যাটিক, কনসার্নড। দেখো, কনজারভেটিভ মানে রক্ষণশীল, রক্ষণশীল মানুষরাও কিন্তু পার্টিকুলার একটা ওপিনিয়নে বিশ্বাস করে এবং সেটাকে কখনোই তারা পরিবর্তন করে না। তাহলে কনজারভেটিভটাও সিনোনিম হচ্ছে, সঠিক হবে না। ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক মানে যে অবস্থা বুঝে ব্যবস্থা করে, মানে যে অবস্থা বুঝে কাজকর্ম করছে, এটাও কিন্তু সঠিক হচ্ছে না। কনসার্ন, চিন্তিত, এটা সঠিক হবে না। রাইট হবে অপশন 2, লিবারেল বা উদার, অর্থাৎ যে নতুন নতুন ওপিনিয়নকে ওয়েলকাম করে তাকে বলছে লিবারেল বা উদার। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2। ডগম্যাটিক এটা যদি হয় ওপিনিয়নেটেড বা ইনফ্লেক্সিবল বা রিজিড, তাহলে তার অপোজিট হবে লিবারেল বা খুব মুক্ত চিন্তা ভাবনার। ঠিক আছে, সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 12. এখানে select the term which means the same as the given group of words. যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সের যে মিনিং, সেই সেম মিনিং এর তোমাকে শব্দটা চুজ করতে হবে। ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে বেসিক্যালি, বলছে যে a continuing unpleasant situation. Continuing মানে কন্টিনিউ, চলছে, ঠিক আছে, অনবরত চলছে। আনপ্লিজেন্ট সিচুয়েশন, খুবই একটা বাজে সিচুয়েশন ক্রিয়েটেড, যেটা তৈরি হয়েছিল when one problem causes another problem, যখন একটা প্রবলেম অন্য একটা প্রবলেম সৃষ্টি করছে, that then makes the first problem worse, যাতে করে প্রথম সমস্যাটা আরো বেশি বাজে হয়ে গেল। অর্থাৎ একটার পর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং তাতে প্রথম সমস্যাটা আরো বেশি বাজে হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। মানে সমস্যাটা কন্টিনিউ চলতেই থাকছে, একটার পর একটা সমস্যা আসছে এবং প্রথম সমস্যাটা আরো বেশি বাজে হয়ে যাচ্ছে। এইটাকে কি বলা হয়? রাউন্ড সাইকেল, রেপিটেটিভ সাইকেল, ভিশিয়াস সাইকেল, এনক্লোজড সাইকেল। অবশ্যই এটা একটা চক্র, চক্র আকারের সমস্যাটা পরপর চলছে যেটা কোনো সমাধান হচ্ছে না, এটাকে বলা হয় ভিশিয়াস সাইকেল। অর্থাৎ বলতে পারো খুব পঙ্কিল, খুব পঙ্কিল বা খুব একটা দুর্দশাগ্রস্ত সাইকেল, পঙ্কিল বা দুর্দশাগ্রস্ত সাইকেল, যেটা সেই চক্রটা চলতেই থাকে, কোনো চক্র শেষ হয় না। যেমন অনেক সময় বলা হয় যে পভার্টি, পভার্টি ইজ এ ভিশিয়াস সাইকেল,
দারিদ্রতা এটা হচ্ছে একটা ভিশিয়াস সাইকেল। কিভাবে? একটা মানুষ দরিদ্র থাকে, দরিদ্র থাকার ফলে কি হয়, সে এডুকেশন করতে পারে না, পড়াশোনা করতে পারে না, পড়াশোনা না করার ফলে সে ভালো কাজকর্ম পায় না, ভালো কাজকর্ম না পাওয়ার ফলে তার ইনকামটা ভালো হয় না, ইনকামটা ভালো না হওয়ার ফলে সে আবারও দরিদ্রই থাকছে। তো দেখো এই যে দারিদ্রতার সাইকেলটা কিন্তু চলতেই থাকে, এটা কখনো ব্রেক করা যায় না, খুব ডিফিকাল্ট এটা ব্রেক করা, তাকে বলা হয় ভিশিয়াস সাইকেল। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, এখানে এরর আছে সেন্টেন্সে, বলতে হবে সেটাকে কারেকশন করা। শি সিংস গুড, সে গান করে ভালো। বেটার, গুডলি, বেস্ট, ওয়েল। দেখো শি সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব, সে গান করে, কেমন গান করে, অর্থাৎ ভার্বের সম্পর্কে আমি এখানে বলছি, তাহলে সেখানে কিন্তু আমাকে অ্যাডভার্ব বসাতে হবে। ভার্বের সম্পর্কে যেটা বলা হয় তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। গুডটা অ্যাডজেক্টিভ, সঠিক হবে না। বেটারটা অ্যাডজেক্টিভ, বেস্ট অ্যাডজেক্টিভ, গুডলি এটার কিন্তু মিনিংটা আলাদা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 ওয়েল, ভালো, এটা একটা অ্যাডভার্ব, এটা আমাদের ওখানে বসাতে হবে। সো শি সিংস ওয়েল মানে সে খুব ভালো গান করে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট তোমাকে লিখতে বলা হয়েছে। ল্যাক অফ ইন্টারেস্ট, এনথুজিয়াজম অর কনসার্ন। ল্যাক অফ ইন্টারেস্ট, তোমার কোনো উৎসাহ নেই, উদ্দীপনা নেই, এনথুজিয়াজম নেই, তোমার কোনো চিন্তা নেই, তাকে কি বলা হয়? অ্যাপাথি, অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি, এমপ্যাথি। দেখো যে প্যাথোস, ঠিক আছে, প্যাথি মানে হচ্ছে ইমোশন, প্যাথি মানে হচ্ছে ইমোশন বা ফিলিংস কে বোঝানো হয়, ঠিক আছে। যখন বলা হচ্ছে সিম্প্যাথি মানে একই রকম ইমোশন, সমবেদনা। এমপ্যাথি সহমর্মিতা, ঠিক আছে, যখন তুমি কারোর প্রতি সহানুভূতি দেখাচ্ছ তখন তুমি সিম্প্যাথি বলছো। কিন্তু যখন তুমি নিজেকে তার জায়গাতে কল্পনা করছো, তার কষ্টটা ফিল করছো, তখন এমপ্যাথি বলা হয়। এগুলো সঠিক উত্তর হবে না, কারণ এখানে বলছে ল্যাক অফ ইন্টারেস্ট। অ্যান্টিপ্যাথি, অ্যান্টি মানে কি, অগেনস্টে, বিপরীতে, অর্থাৎ কারোর বিরুদ্ধে তোমার কোনো ইমোশন রয়েছে, তার মানে তুমি তাকে কি করছো, ডিসলাইক করছো, কারোর বিরুদ্ধে তোমার ডিসলাইক আছে বা তুমি কাউকে হেট করছো, এটাও সঠিক উত্তর হবে না। এখানে বলছে তোমার ইমোশন নেই, ফিলিংস নেই, তাই জন্য সঠিক উত্তর হবে অ্যাপাথি। অর্থাৎ প্যাথির আগে এ বসিয়ে দেওয়া মানে সেটা নেগেটিভ হয়ে যাওয়া, মানে কোনো ইমোশন লেস বা ফিলিং লেস হয়ে যাওয়া। সো সঠিক উত্তর হবে অপশন 1 অ্যাপাথি, অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, ওয়ান ওয়ার্ড, বলছে দ্য স্টাডি অফ এনশিয়েন্ট থিংস সাচ অ্যাজ আর্ট, গ্রেভস, রুইন্স এটসেট্রা। অর্থাৎ পুরোনো দিনের জিনিসপত্র যখন তুমি পড়াশোনা করছো, মানে তুমি ধরো কোনো আর্ট বা শিল্প পড়ছো, গ্রেভস বা আগেকার দিনে কিরকম কবরস্থান ছিল, কবরগুলো ছিল, সেগুলোকে নিয়ে স্টাডি করা, বা রুইন্স কি কি ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো নিয়ে স্টাডি করা, মাটি খুঁড়ে সেগুলো বের করা, তাকে কি বলা হয়? অ্যাস্ট্রোলজি, মিটিওরোলজি, আর্কিওলজি, জিওলজি। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা, অর্থাৎ গ্রহ নক্ষত্রের পজিশন দেখে মানুষের ভাগ্য নির্ধারণ করা, আগে থেকে মানুষের ভাগ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করা, তাকে অ্যাস্ট্রোলজি বলা হয়, জ্যোতিষবিদ্যা। এটা সঠিক হবে না। মিটিওরোলজি কথার অর্থ হচ্ছে আবহাওয়া বিজ্ঞান, অর্থাৎ কোন স্থানের আবহাওয়া জলবায়ু কেমন থাকছে, এটার পরিবর্তন কেমন হচ্ছে, তাকে বলা হয় মিটিওরোলজি, এটাও সঠিক উত্তর হবে না। জিওলজি মানে ভূতত্ত্ব, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 আর্কিওলজি বা পুরাতত্ত্ব। পুরাতত্ত্ব মানে হচ্ছে মাটি খুঁড়ে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করা, সেগুলো নিয়ে পড়াশোনা করা, স্টাডি করা। সো অপশন 3 ইজ দি কারেক্ট আনসার, আর্কিওলজি। কোয়েশ্চেন নাম্বার 16, এখানে একটা শব্দ দেওয়া আছে মিরাকুলাস, তার সিনোনিম তোমাকে বলতে বলা হয়েছে। মিরাকুলাস মানে হচ্ছে বলতে পারো যে একটা চমৎকার হয়ে যাওয়া, ঠিক আছে, একটা বিস্ময়মূলক কোনো একটা কাজ বা ঘটনা বা চমৎপ্রদ কোনো ঘটনা মিরাকুলাস বলা হয়, জাদু কোনো ঘটনা। এক্সপেক্টেড, অ্যাভারেজ, ইনক্রেডিবল, ড্রেইনিং। ড্রেইনিং মানে কোনো কিছু বলতে পারো যে যেটা বেরিয়ে যাচ্ছে, এনার্জি বেরিয়ে যাচ্ছে, কোনো জিনিসপত্র বেরিয়ে যাচ্ছে, ড্রেইন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অ্যাভারেজ মানে সাধারণ গড়পড়তা, সঠিক হবে না। এক্সপেক্টেড মানে যেটা প্রত্যাশাতে হয়েছিল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। মিরাকুলাস মানে হচ্ছে অবিশ্বাস্য ঘটনা বা খুব জাদু বা চমকপ্রদ ঘটনা, যেটা সহজে বিশ্বাস করা যায় না। তাই অপশন 3 হবে রাইট আনসার, ইনক্রেডিবল বা অবিশ্বাস্য। Question number 17, antonym of the given word absolve.
দেখো অ্যাবসলভ মানে কাউকে দোষ থেকে মুক্ত করা, কাউকে দোষ থেকে মুক্ত করা, অ্যাকুইট করা, কাউকে দোষ মুক্ত করা, ঠিক আছে, তাকে বলছি অ্যাবসলভ। দোষ মুক্ত করা তাকে বলছি অ্যাবসলভ। এটার অ্যান্টোনিম অ্যাপিল, অ্যাকিউজ, এক্সকিউজ, কমেন্ড। এটার অপোজিট হচ্ছে কাউকে দোষ দেওয়া, অ্যাকিউজ করা। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার। অ্যাবসলভ মানে দোষ মুক্ত করা, আর তার অপোজিট হচ্ছে অ্যাকিউজ করা কাউকে বা দোষারোপ করা। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার। Question number 18, one word substitute, a person who has supreme power or authority. একজন মানুষ যার সার্বভৌম একটা ক্ষমতা আছে, মানে সবার থেকে বেশি একটা সুপ্রিম পাওয়ার আছে, যার সর্বাপেক্ষা বেশি ক্ষমতা আছে একটা মানুষের, তাকে কি বলা হয়? ফরেন, সেকুলার, ডাইভার্সিটি, সভরেন। ফরেন মানে বিদেশি, সঠিক হবে না। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, সঠিক হবে না। ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 সভরিন। সভরিন মানে হচ্ছে সার্বভৌম। সভরিন মানে হচ্ছে সার্বভৌম, অর্থাৎ বলছি এখানে কোন একজন মানুষের কাছে তার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, আ পারসন হু হ্যাজ সুপ্রিম পাওয়ার। সো অপশন 4 হবে রাইট আনসার, সার্বভৌম। কোয়েশ্চন নাম্বার 19, এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সানি's parents said to her, do not take anything from strangers. সানির বাবা মা তাকে বলেছিল do not take anything, কোনো কিছু গ্রহণ করবে না, from strangers, অপরিচিত লোকদের কাছ থেকে। তাহলে এখানে সানির পেরেন্টস তাকে কি করেছিল? সানির পেরেন্টস তাকে কিন্তু এটা একটা অ্যাডভাইস যে তুমি অপরিচিত কারোর কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করবে না। এখানে কিন্তু আস্কড আসছে না। দেখো কাজটা করতে বলা হয়েছে, তবে ডু নট টেক এটা কিন্তু নয়। আস্কড বলে এখানে টু প্লাস V1 আসতো, তারপরে সেইড টু হার, এখানে সেইড টু হার থাকবে না, তারপরে দ্যাট আসছে, তারপরে ডু নট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেইড টু বসবে না, তারপরে টোল্ডও কিন্তু এখানে বসবে না। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমাকে সেই ফিলিংসটা কাজে লাগিয়ে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে আসলে উপদেশ দিচ্ছে তাকে, এখানে আসলে উপদেশ দিচ্ছে, তাই অ্যাডভাইসড করতে হবে। সো সানিস পেরেন্টস অ্যাডভাইসড হার, এবং যেহেতু নেগেটিভ আছে সো নট, এবং তারপরে ইনফিনিটিভ বসছে টু টেক, টু টেক ইনফিনিটিভ বসবে এখানে, টু টেক এনিথিং ফ্রম স্ট্রেঞ্জার্স। সো অপশন 3 হবে রাইট আনসার, সানিস পেরেন্টস অ্যাডভাইসড হার নট টু টেক এনিথিং ফ্রম স্ট্রেঞ্জার্স। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, shall I compare thee to a summer's day? This is an example of simile, metaphor, allegory, irony. Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে কম্পেয়ার করব, তুলনা করব, to a summer's day, একটা গ্রীষ্ম দিনের সাথে। আমি কি তোমাকে একটা গ্রীষ্ম দিনের সাথে তুলনা করতে পারি? এই যে সেন্টেন্সটা আছে এটা কিসের এক্সাম্পল? সিমিলি, মেটাফর, অ্যালিগরি, আইরনি। সিমিলি মানে হচ্ছে তুলনা করা হচ্ছে, কিন্তু সেই তুলনাটা বাহ্যিকভাবে তুমি বুঝতে পারবে। যেমন আমরা কি বলি যে ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল, ক্রিস্টালের মতো ক্লিয়ার। এখানে তুলনাটা দেখো অ্যাজ দিয়ে করছি, লাইক দিয়ে করা হয়, অর্থাৎ তুমি সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে তুলনা করা হচ্ছে, তখন তাকে সিমিলি বলে। এখানে কিন্তু সেন্টেন্সটা দেখলে তুমি বুঝতে পারবে না যে তুলনাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, তাই এটা কিন্তু সিমিলি নয়। যখন তুলনাটা আভ্যন্তরীণ হয়, তোমাকে বুঝতে হবে যে এখানে তুলনা করা হচ্ছে, তুলনাটা কিন্তু গোপনে করা হচ্ছে, তখন তাকে আমরা বলি মেটাফর, অর্থাৎ এটা কিন্তু গভীরে গিয়ে তুলনা করা হচ্ছে। তো শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি একটা গরমের দিনের সঙ্গে, এটা আসলে কিন্তু একটা মেটাফর, কারণ এখানে তুলনাটা বাহ্যিকভাবে বোঝানো হচ্ছে না। তুলনাটা কিন্তু এখানে বাহ্যিকভাবে বোঝানো হচ্ছে না, আভ্যন্তরীণ মিনিংটা বুঝতে পারলে তুমি তুলনাটা বুঝতে পারবে। কোন একটা মানুষকে কখনোই গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা যায় না, তারপরেও তুলনা করা হচ্ছে, এটা কিন্তু মেটাফর, গভীরভাবে অর্থ রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন 2 মেটাফর। অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী কোনো গল্প বা কবিতা, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুকে বোঝানো হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। আইরনি মানে হচ্ছে এটা পরিহাস, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 মেটাফর। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর, সো অপশন 2 ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আউট অফ 20 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।